আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় সুধী, যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান অথবা ভাইস চেয়ারম্যান জনাব তারেক জিয়া, যিনি লন্ডন প্রবাসী, তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন জীবনে প্রথম বিবিসি বাংলাকে। তাও অনলাইন সাক্ষাৎকার, সরাসরি ফেস টু ফেস বসে নয়, অনলাইনে। কাদির কল্লোল এবং আরও একজন সাংবাদিক, দুইজন বাঙালি সাংবাদিক তাকে প্রশ্ন করেছেন, তিনি জবাব দিয়েছেন। তার প্রথম পর্বটি আজকে প্রকাশিত হয়েছে, দেখেছি, হয়তোবা গতকাল প্রকাশিত হয়েছে, আমি আজকে দেখেছি। তারপর দ্বিতীয় আরেকটি পর্ব আগামীকাল বা তারপরে প্রকাশিত হবে। তো যেহেতু বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান একটি প্রাসঙ্গিক বিষয় এবং বাংলাদেশের রাজনীতিতে ইনফ্লুয়েন্সিয়াল পার্সন এবং বড় একটি রাজনৈতিক দলের প্রধান, তিনি ডিফ্যাক্টো প্রধান, তিনি একটি বক্তৃতা দিচ্ছেন। প্রথম গত 17 বছরে প্রথম কোনো আন্তর্জাতিক গণমাধ্যমকে একটি সাক্ষাৎকার দিচ্ছেন। সেটি অবশ্যই বাংলাদেশের নাগরিক হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে। আমরা সেটা আগ্রহ নিয়ে শুনি, কিন্তু শোনার পর আমার যে প্রতিক্রিয়া, আমাদের যে প্রতিক্রিয়া, সেটা বড়ই মর্মান্তিক এবং হতাশাব্যঞ্জক। তাকে অনেক প্রশ্ন করেছেন সাংবাদিকরা, সেই সব প্রশ্নের উত্তর, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, বড় মন্ত্রী হবেন, বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন অথবা বাংলাদেশ চালাবেন, সেই রকম কোনো মানুষের যে বক্তৃতা হওয়া দরকার, সেরকম বক্তৃতা আমার কাছে অন্তত মনে হয়নি। আপনাদের অনেকের কাছে মনে হতেই পারে। তিনি তার দলকে রিপ্রেজেন্ট করেন, তার দলের অবস্থান থেকে তিনি তার কথা বলেছেন। কিন্তু সাংবাদিকদের প্রশ্নের বাইরে যেই প্রশ্নটি সাংবাদিকরা করেনি, সেই রকম একটি বিষয় নিয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। তিনি 1 নম্বরে বলেছেন যে খালেদা জিয়াকে যখন গ্রেপ্তার করা হয়, তিনি তখন সুস্থ মানুষ ছিলেন আর একটা অসুস্থ মানুষ হয়ে ফিরে এসেছেন। অর্থাৎ তাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়েছে বলে তারেক রহমান সাহেব তার বক্তৃতায় বলেছেন। অথচ আপনারা জানেন, আমরা জানি যে খালেদা জিয়া হচ্ছে পুরা পৃথিবীতে একমাত্র রাজনৈতিক নেতা যিনি কনভিক্টেড হওয়ার পরে জেলে গিয়েছেন, সেখানেও তার সাথে তার ব্যক্তিগত সহযোগী ছিল। এটা কি আমার মুখের কথা, নাকি বাংলাদেশের সব মানুষ জানে? ফাতেমা নামক একটি মেয়ে বেগম খালেদা জিয়ার পার্সোনাল কেয়ারের দায়িত্বে ছিলেন। ডে টু ডে বেসিসে খালেদা জিয়ার যেসব দরকার হয়, এই মেয়েটি সেই সহযোগিতাটি খালেদা জিয়াকে দিয়ে থাকেন। সেই ফাতেমা কিন্তু খালেদা জিয়ার সাথে 2 বছর খালেদা জিয়া কারাগারের অভ্যন্তরে ছিলেন, এই 2 বছরে ফাতেমাও কিন্তু কারাগারেই ছিলেন। তারপর খালেদা জিয়ার অসুস্থতার কথা, করোনা ভাইরাসের কথা চিন্তা করে খালেদা জিয়াকে তার নিজের বাড়িতে, গুলশানে যে বাড়ি, সেই বাড়িতে থাকার জন্য পারমিশন দিয়েছে এবং পরবর্তীতে তাকে তার সাজার মেয়াদটি স্থগিত করেছে। কে করেছেন? জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থাৎ আইনের ভিত্তিতে খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাটি হয়েছিল, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, সেই মামলাটি বাংলাদেশ আওয়ামী লীগ করেনি। সেই মামলাটি করেছিলেন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার, বিগত তত্ত্বাবধায়ক সরকার। সেই ধারাবাহিকতায় খালেদা জিয়াকে সেই মামলায় শাস্তি দেওয়া হয়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাথে মানবিক আচরণ, যে খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাইতে আরো 1-2 বছরের বয়োজ্যেষ্ঠ মানুষ, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, বড় রাজনৈতিক নেত্রী, লক্ষ লক্ষ মানুষ তাকে ভালোবাসে, সেই কথাটি মাথায় রেখে জেলখানার ভেতরেও তার সাথে একজন সহযোগীকে থাকার পারমিশন দিয়েছেন এবং পরবর্তীতে তার সাজার মেয়াদ স্থগিত করে তাকে থাকতে দিয়েছেন বাইরে, তার নিজের ঘরে। তারপর দ্বিতীয় যে বিষয়টি তিনি বলেছেন যে মইনুল রোডের বাড়ি, একটা জিনিস মনে করেন যে মইনুল রোডের বাড়িটি হচ্ছে বাংলাদেশ সেনানিবাসের ভেতরে এবং জিয়াউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর অংশ হিসেবে সেই বাড়িটিতে থাকতেন। পরবর্তীতে যখন জিয়াউর রহমান মারা গেল, সেই বাড়িটি তারা নিজের নামে লিখিয়ে নিলেন। আমরা পৃথিবীর সব মানুষ জানেন, রাজনীতি এবং সেনানিবাস একসাথে চলে না। সেনানিবাসকে সমস্ত রাজনীতির ঊর্ধ্বে রাখতে হয়, যার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের ভিত্তিতে আইনগতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই খালেদা জিয়ার সেই বাড়িটি নিয়ে যান।
নিয়ে যাওয়ার পরে সেখানে আর্মিদের জন্য বড় ফ্ল্যাট হয়। এক, দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি কথা বলেছেন যে তারেক রহমানের ভাই আরাফাত রহমান কোকো তিনি মারা গেছেন। তিনি বলতে চান তাকে হয়তো হত্যা করা হয়েছে। তিনি, আপনারা জানেন যে আরাফাত রহমান কোকো, তার বিরুদ্ধে মামলা, দুদকে যে মামলাটি ছিল সেই মামলাটি বিগত সরকার করেছিল এবং পরবর্তীতে ওই সরকারের অধীনেই আমেরিকা থেকে FBI এর লোক এসে সাক্ষী দিয়ে গেছে, সিঙ্গাপুর থেকে 20 কোটি টাকা বাংলাদেশে ফেরত এসছে। তার ফলে তার শাস্তি হয়েছে। শাস্তি হওয়ার পরে দুর্ভাগ্যজনকভাবে তিনি হার্ট অ্যাটাক করে মারা যান। মারা যাওয়ার পরে ঘটনা তো আর আপনারা জানেন, যিনি মারা গেছেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কথা নেই। মৃত মানুষ সবসময় যে কোনো বিতর্কে উঠতে। এখন তিনি বলছেন যে তিনি তার প্রতিশোধ হিসেবে তার মায়ের প্রতিশোধ, তার ভাইয়ের প্রতিশোধ, তার বাড়ির প্রতিশোধ নেবেন। তার মানে তিনি বাংলাদেশের নির্বাচনের আগে ডিসেম্বর মাসে তিনি আসছেন, তিনি এসে নির্বাচনের জন্য সামনের দিকে যাবেন, আর নির্বাচিত হলে এই বিষয়গুলার প্রতিশোধ তিনি নেবেন। তার এই প্রতিশোধী স্পৃহা বাংলাদেশের মানুষের মনে যদি ভয় জাগায়, বাংলাদেশের মানুষ যদি মনে করে যে 17 বছর নির্বাচনে থাকার পরও বাংলাদেশের মানুষের পালস তিনি বুঝতে পারেননি, তাহলে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটে গেছে, বিএনপি নির্বাচনে প্রজন্মের অর্ধেকের ভোট, মানে যিনি প্রধান হয়েছেন তার অর্ধেক ভোটও পাননি, সেই অবস্থা যদি হয়ে যায়, তবে কি আমরা এর জন্য তারেক রহমানকে দায় দেব কিনা, এটা কিন্তু ইতিহাস অপেক্ষা করে আছে। আমি মনে করেছিলাম যে তিনি গত 17 বছর দেশের বাইরে আছেন, রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মী, রাজনৈতিক পরিবারে জন্ম, বাবা প্রেসিডেন্ট ছিলেন, মা প্রধানমন্ত্রী ছিলেন এবং নিজেও দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কাজ করেছেন বাংলাদেশের জন্য। আর যাই হোক, 91 পরবর্তী বিএনপি সরকার কিন্তু গণতান্ত্রিক সরকার। এই গণতান্ত্রিক সরকার যদিও জামাতের সাথে আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু এটি কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারই ছিল। এখন বিষয়টা হচ্ছে সেই নির্বাচিত সরকার এতদিন ক্ষমতায় থাকার পর যখন নির্বাসনে গেলেন, নির্বাসিত জীবন থেকে তিনি যখন বাংলাদেশে ফেরার আগে এই রকম কথাবার্তা বলেন, তাহলে তিনি তার দলের জন্য কতটা মানে টেকনিক্যাল ছিলেন সেই বিষয়টি। আর দ্বিতীয় পর্ব আসছে খুব শীঘ্রই, আপনারা শুনবেন, আমিও শুনবো। দ্বিতীয় পর্ব শোনার পর আমি আরেকটি ভিডিও করব। এই পর্বে শুধু এই কথাটিই বলতে চাই, তারেক রহমান বিএনপিকে যে প্রতিহিংসার রাজনীতির দিকে ইঙ্গিত করেছেন, তাতে করে বাংলাদেশ আওয়ামী লীগ সহ নিরীহ মানুষ যারা বঙ্গবন্ধুকে, গণতন্ত্রকে, মুক্তিযুদ্ধকে ভালোবাসে, তারা আর তারেক জিয়ার দিকে যাবেন বলে আমি মনে করছি না। ভালো থাকবেন। আপনাদের সামনে কথা বলতে এসেছি শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে দিল্লির মনোভাবটাকে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। শেখ হাসিনার দেশে ফেরা, আবারও নতুন করে দিল্লির সংক্রান্ত একটি বিষয় নিয়ে আলোচনায় এলো যে শেখ হাসিনা দেশে ফিরবেন কিংবা দেশে ফেরানো হবে। আজ সোমবার 6 অক্টোবর সকালে দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিক্যাপ সদস্যদের সাথে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই মত বিনিময় সভায় মূলত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বক্তব্য দেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তরে জবাব দেন। শেখ হাসিনার ফেরানো প্রসঙ্গে একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে ভারত। এটা আইনি এবং বিচারিক বিষয়, তাই এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলতে চায় না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এবং এই মতবিনিময় সভাটিতে তিনি বলেন, বাংলাদেশে একটি অবাধ, স্বচ্ছ ও অংশগ্রহণ নির্বাচন চায় ভারত। অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে তা নির্ধারণের দায়িত্ব বাংলাদেশের অথরিটি, সাধারণ মানুষ ও সিভিল সোসাইটির। নির্বাচন সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে, সেটাই মাথায় রেখে বাংলাদেশ নিজের নির্বাচন আয়োজন করবে। তিনি এ সময় উল্লেখ করেন, বাংলাদেশের বর্তমান সরকার নির্বাচিত না হলেও
ভারত শুরু থেকেই এই সরকারের সঙ্গে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রফেসর ইউনূসকে অভিনন্দনও জানিয়েছেন শুরুতেই। ভারত এখানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছেন যে অংশগ্রহণমূলক নির্বাচন, অবাধ, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ভারত, এবং সারা পৃথিবীতে যেটি গ্রহণযোগ্য হবে। এবং ভারত এটিও বললেন যে অনেকে এটিকে অসাংবিধানিক অবৈধ সরকার বললেও ভারত সরকার কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বর্তমান সরকারের সাথে। এবং শেখ হাসিনাকে ফেরানো নিয়ে যখন কথা বললেন তখন বাংলাদেশের কেউ কেউ মনে করছেন যে দীর্ঘদিন গত বছরই যে মুহূর্তে ভারতকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি নোট ভার্বাল দিয়েছে বা একটি কূটনৈতিক পত্র দিয়েছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে, এবং সেই কূটনৈতিক পত্রটি নিয়েও ভারত সরকার সে সময় প্রশ্ন তুলেছিল যে একটি অনির্বাচিত সরকার একটি নির্বাচিত সরকারকে এ ধরনের পত্র দিতে পারে কিনা সেই জায়গায়। এবং তখনও ভারত অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখবার প্রত্যাশা করেছিল ভারত। কিন্তু আজকে যখন বিক্রম মিশ্রি বলছেন যে ভারত সরকার এটি পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, যেহেতু এটা আইনি ও বিচারিক বিষয়, তাই এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু ভারত বলতে চায়নি। যখন এইরকম কথা বলছেন ভারতের পররাষ্ট্র সচিব, তখন বাংলাদেশের বিশেষ করে আওয়ামী লীগ বিরোধী, শেখ হাসিনা বিরোধীরা মনে করছেন যে ভারত মনে হয় নরম হয়ে গেছে, এবং নরম হয়ে যাওয়ার প্রেক্ষিতে এসব কথা বলছেন। আগে তো বলেছেন যে এমন চিঠি দিতেও পারে কিনা। ভারত কি পরীক্ষা নিরীক্ষা করে দেখছে? ভারতের কাছে আপনি চাইলেন আর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে দিল, আপনি চেয়ে নিলেন, ভারত পাঠিয়ে দিল। অসম্ভব। ভারত পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এটি যে আওয়ামী লীগের রাজনীতি করবে, বা ভারত দল সম্পর্কেও বলেছে। এই সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন কিনা। বিক্রম মিশ্রি এটিও বলেছেন যে আমরা কোনো দলের সাথে নেই, আমরা বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, এবং সেই নির্বাচনটি অংশগ্রহণমূলক হবে, স্বচ্ছ হবে এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে যে বিজয়ী হবে, যে দল বিজয়ী হবে, তার সাথে ভারত কাজ করবে। ভাই, ভারত তো জানে যে আগামী নির্বাচনটা যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয় তাহলে কে বিজয়ী হবে। আপনি গত 14 মাসে আপনি যে অবস্থা করেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের যে কর্মকাণ্ডের বিশ্লেষণে ভারতের কাছে প্রতি সপ্তাহে প্রতিদিন রিপোর্ট যাচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কি, এবং বাংলাদেশের রাজনৈতিক অবস্থা ভারত জানে, যার কারণে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে জোর দিচ্ছে। এখানে আওয়ামী লীগ দেখার বিষয় নেই তো। আওয়ামী লীগ যদি বাংলাদেশের একটি রাজনৈতিক দল হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, এবং যে বিজয়ী হবে, যদি নির্বাচনটা নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়, তাহলে তো সেখানে যার জয়ী হওয়ার কথা সেই তো জয়ী হবে। সেখানে তো ট্যাম্পারিং করে জয়ী হওয়ার সুযোগ নেই। তাহলে সেই সরকারের সাথে ভারত অবশ্যই কাজ করতে চাইবে বা করবে। আর একটি কথা, যে শেখ হাসিনাকে অনেকে মনে করছেন যে এবার হয়তো শেখ হাসিনাকে ফেরত দেবেন। অনেকের ফেসবুকে এমনটাও পোস্ট দেখলাম যে বর্তমান বন্দোবস্তপন্থী পিনাকি ভট্টাচার্য, বিক্রম মিশ্রি বলেছেন যে নির্বাচনে যে বিজয়ী হবে তার সাথেই ভারত সরকার কাজ করবে। পিনাকি এমন খোঁচা দিয়ে বলেছেন যে পরবর্তীতেও কি ভারত সরকার এভাবে কথা বলবে যে নির্বাচনে বিজয়ী হবে। ভাই, আপনাদের কাছে, সবার কাছে নিবেদন যে আপনারা ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল একটা ইলেকশন, গ্রহণযোগ্য একটা ইলেকশন এন্ড ইনক্লুসিভ একটা ইলেকশন দিয়ে দেখুন কে বিজয়ী হয়, তার সঙ্গে ভারত কাজ করে না করে। একটা যদি ভালো নির্বাচন হয় তাহলে ভারত কেন কাজ করবে না তার সাথে? ভালো নির্বাচনে যদি জামাতও বিজয়ী হয় তার সাথেও ভারত কাজ করবে, বিএনপি বিজয়ী হয় তার সাথে ভারত কাজ করবে, আওয়ামী লীগ বিজয়ী হয় তার সাথেও ভারত কাজ করবে। ভারত তো বুঝছে, তারা তো গবেষণা বেশ কাজ করে, বাংলাদেশেও তাদের গবেষণা প্রতিনিয়ত আছে, আপনারা জানেন। তো কাজেই তাদের কাজ না করবার কোনো কারণ নাই। আরেকটি জিনিস, যে শেখ হাসিনার ফেরানো বিষয়টি বলেছেন যে এটি পরীক্ষা নিরীক্ষা চলছে, এটি আইনি বিষয়। ওই যে বললাম যে শেখ হাসিনা আসলে কোন প্রক্রিয়ায় ফিরবেন, শেখ হাসিনা তো আসলে নিজেই ফিরতে চান। আমি এর আগের একটি কন্টেন্টে আপনাদের বলেছিলাম যে গোপালগঞ্জ ট্র্যাজেডি যখন ঘটেছিল তখনও
শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চেয়েছিলেন এবং সেই সময় নিরাপত্তা থ্রেটের কারণে ভারত সরকারই বাদ সেধেছিল। এবং আজকেও যদি বাংলাদেশকে নিরাপদ মনে না করে ভারত সরকার যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, আইনকে ফেস করবেন, আইন তার যে পথে চলার কথা সে পথে চলবে, এমন পরিস্থিতি যদি না হয় তাহলে শেখ হাসিনা আসবেন না, কিংবা শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত না হলে ভারত সরকারও তাকে পাঠাবেন না। এই বিষয়টা বুঝতে হবে। ভারত সরকার এটাই বলতে চেয়েছেন যে পরীক্ষা নিরীক্ষা চলছে, এবং বিক্রম মিস্ত্রি আর বেশি কথা বলতে চাননি তো, যে পরীক্ষা নিরীক্ষা চলছে যে শেখ হাসিনা কবে যেতে পারবেন, কবে তার নিরাপত্তাটা নিশ্চিত আছে, আইন যদি ফেস করতে হয় আইন ফেস করবেন, রাজনীতি করতে পারবেন কিনা, এসব নানা দিক পরীক্ষা নিরীক্ষা চলছে। পরীক্ষা নিরীক্ষা তো হচ্ছে, 14 মাস হয়ে গেছে, আর কতদিন তিনি বাইরে থাকবেন? তিনি ওই যে বললাম যে তিনি নিজেই দেশে আসতে চেয়েছিলেন এবং তিনি হয়তো এবছরই দেশে আসবেন এমন পরিকল্পনাও করছেন। আওয়ামী লীগ নেতৃত্ব দেশে আসবার পরিকল্পনা করছেন। বিক্রম মিস্ত্রি তো আর বলবেন না যে শেখ হাসিনা অমুক দিন ভারত থেকে বাংলাদেশে ফেরত যাবেন বা অমুক ভাবে যাবেন, সেই করবেন, এটা করবেন, রাজনীতি করবেন। বিক্রম মিস্ত্রি তো আর রাজনৈতিক মুখপাত্র নন, তিনি ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে তিনি যতটুকু বলার ততটুকুই বলবেন, এর বেশি তো বলবেন না। পরীক্ষা নিরীক্ষা আওয়ামী লীগের তরফ থেকেও চলছে যে আওয়ামী লীগও কিভাবে ফিরবে, কোন প্রক্রিয়ায় ফিরবে, আইন ফেস করবে, রাজনীতি করবে, আগামী নির্বাচন করবে, এই সব পরীক্ষা নিরীক্ষা তো চলছে। সেটি খুব সংক্ষেপে বিক্রম মিস্ত্রি বলেছেন যে পরীক্ষায় যদি পাশ হয় তাহলেই শেখ হাসিনা ফিরবেন, তার আগে শেখ হাসিনা ফিরবেন না। এবং এটি মনে করবার কোনো কারণ নেই যে আপনি একটা সাজানো গোছানো নির্বাচন করে নিজে পাতানো নির্বাচন করে ক্ষমতায় গেলেন আর সেই সরকারের সাথে ভারত কাজ করবে, এটি ভাববারও কোনো কারণ নেই। কাজেই অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু এবং একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে বাংলাদেশে, তাহলেই শেখ হাসিনা দেশে ফিরবেন, রাজনীতি স্বাভাবিক গতিতে ফিরবে, ভারত বাংলাদেশের সাথে স্বাভাবিক পররাষ্ট্র অ্যাটিটিউডে কাজ করবে। স্বাভাবিক পররাষ্ট্র অ্যাটিটিউড তো 14 মাসে ফিরে আসেনি। এই যে আমাদের দু দেশের ভিসা বন্ধ, নামক আসতে শুধুমাত্র ভিসা চালু আছে, চিকিৎসা ভিসা এবং শিক্ষার্থী ভিসা। এই ভিসা তো স্বাভাবিক না, এটা অস্বাভাবিকতার সবচেয়ে নিকট প্রতিবেশী, চারিদিক দিয়ে ঘিরে থাকা যে দেশটি, সেই দেশটির সাথে আমাদের স্বাভাবিক ট্যুরিস্ট ভিসা বন্ধ। তাহলে কি কূটনৈতিক সম্পর্ক আছে? কূটনৈতিক সম্পর্কের ঘাটতির জায়গায় আমরা আছি। তো ভারত প্রত্যাশা করছে যে আগামী নির্বাচনটি হবে একটি অবাধ, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক, এবং সেই নির্বাচনে যে সরকারটি ক্ষমতায় আসবে তার সাথে কাজ করবে। এবং শেখ হাসিনা যেহেতু একটি দলীয় প্রধান, তিনিও দেশে ফিরে আসবেন, এটি বোঝাতে চেয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি।